শীর্ষ ঋণ খেলাপিদের হাতে রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ৮৫,০০০ কোটি টাকা। ৩ গ্রাহকের কাছে আছে ৪০,০০০ কোটি। রাষ্ট্রায়ত্ত ব্যাংক খাত একীভূত করার সুপারিশ। একদিন পরে শিপিং কর্পোরেশনে যুক্ত হচ্ছে চীনের তৈরি জাহাজ বাংলার প্রগতি। বুঝে পাওয়ার আগেই দৈনিক $20,000 ভাড়ার চুক্তি। ডিসেম্বরে আসবে বাংলার নবযাত্রা। রংপুরের কৃষি ও কারুপণ্যে বিশ্বমাত। ডিজিটাল মার্কেটিংয়ে আসছে আন্তর্জাতিক অর্ডার, বাড়ছে কর্মসংস্থানের সুযোগ। বাজার সম্প্রসারণে সরকারি পৃষ্ঠপোষকতার তাগিদ। যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিট। উত্তরাঞ্চলে লোডশেডিংয়ের শঙ্কা। আবার উৎপাদনে সময় লাগবে কমপক্ষে 1 সপ্তাহ। এবং সিডনিতে বাড়ছে বাংলাদেশি রেস্তোরাঁ। জনপ্রিয় হচ্ছে বাংলা খাবার। ছুটির দিনে জমজমাট। বিশেষ আয়োজনে মেলে নানা অফার। তরুণদের পছন্দকে গুরুত্ব দেওয়ার পরামর্শ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। মাত্র 3 গ্রাহকের কাছে আটকে আছে জনতা ব্যাংকের 40,000 কোটি টাকা। এভাবে শীর্ষ ঋণ খেলাপিদের কাছে 85,000 কোটি টাকা আটকে থাকায় এখন নাজুক রাষ্ট্রায়ত্ত ব্যাংক খাত। পরিস্থিতি তুলে ধরে অর্থ মন্ত্রণালয় এবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে একীভূত করার সুপারিশ বাংলাদেশ ব্যাংকের। তবে সবল ব্যাংকের সঙ্গে নয়, বরং দুর্বল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে নিয়ে আলাদা ব্যাংক করার পরামর্শ বিশেষজ্ঞদের। সেলিয়া সুলতানার রিপোর্ট। জনতা যেন জনতার নয়। রাষ্ট্রায়ত্ত ব্যাংক হওয়ায় গত 1 বছরে আমানতকারী বেড়েছে জনতা ব্যাংকে। তবে ফেরেনি ঋণের আকারে দেওয়া আমানতকারীদের 53,848 কোটি টাকা। সেখানে অ্যাননটেক্স, বেক্সিমকো, এস আলমের কাছেই আটকে 40,000 কোটি টাকা। সর্বশেষ তথ্যে 6 রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ 120 খেলাপির কাছে গ্রাহকের টাকা আটকে আছে 85,444 কোটি টাকা। জনতা ছাড়াও অগ্রণী ব্যাংকের পাওনা 11,500 কোটি টাকা, রূপালীর 10,100 কোটি টাকার বেশি। সোনালী ব্যাংক পাবে 6,700 কোটি টাকা, বেসিক ব্যাংকের 2,500 কোটি এবং বিডিবিএল এর 500 কোটি টাকা। এবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপির ঋণ তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংকের একীভূত করার সুপারিশ মন্ত্রণালয়ের টেবিলে। সুপারিশে বলা হয়, সোনালী ব্যাংকের পরিস্থিতি তুলনামূলক ভালো হওয়ায় দুর্বল কোনো ব্যাংকে একীভূত করা যেতে পারে। অন্যান্য ব্যাংকের যে সমস্ত ঋণ আছে যেগুলো আসলে বাদ বিচার না করে দেওয়া হয়েছে, সেগুলো আদায় করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। সেগুলোকে যদি সেই ঋণগুলোকেও যদি সোনালী ব্যাংকের দায়িত্ব পড়ে, সেক্ষেত্রে কিন্তু এটা একটা সোনালী ব্যাংকের জন্য চ্যালেঞ্জ হবে। এবং সোনালী ব্যাংকের যে এখন যে অ্যাসেট কোয়ালিটি, সেটা কিন্তু একটু হতে পারে, পরিবর্তন একটা ইম্প্যাক্ট আসতেই পারে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টিতে গত 1 বছরে ইসলামী ব্যাংক সহ 6টি দুর্বল ব্যাংককে তারল্য সহায়তা দিয়েছে সোনালী ব্যাংক। মূলধন ঘাটতি ইতিবাচক ধারায় ফিরেছে। এমন অবস্থায় দুর্বল ব্যাংকের চাপ নড়বড়ে করবে প্রতিটি সূচকে। জনতা ব্যাংক যে লোন ডিসবার্স করেছে তার মধ্যে 75% হচ্ছে এনপিএল। এমনিভাবে কয়েকজন ব্যক্তির হাতে কিন্তু সব টাকা পয়সা দেওয়া। তাহলে এইগুলোকে নিয়ে যদি তারা একটা দুর্বলগুলোকে নিয়ে যদি একটা স্কিম হাতে নেয়, কিছু আর্থিক সহায়তা দিলেও কিন্তু ওইটার ব্যাপারে তারা হয়তো একটা স্ট্রেংথেনিং করার ক্ষেত্রে কিছুটা করতে পারবে। আর ভালো একটা ব্যাংকের সাথে যখন এগুলোকে নিয়ে আসবে, তখন কিন্তু তারা বলছে টাকার সহায়তা দেওয়া হবে না, এটা একমাত্র সুবিধা। কিন্তু অসুবিধা কিন্তু অসুবিধা অনেক বলতে যে এই ব্যাংকের প্রতি যে মানুষের যে আস্থাটা একটা সময় ছিল, সেই আস্থাতে কিন্তু একটা ফাটল ধরবে। বিশ্লেষকরা বলছেন, সহজ সমাধানে নয়, ঢালাও ব্যাংক মার্জার দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ ফেলবে অর্থনীতিতেও। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন অর্থনীতি বিশ্লেষক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম মাসুম। জনাব এম মাসুম, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আমরা প্রতিবেদনটি দেখছিলাম, শীর্ষ ঋণ খেলাপিদের কাছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর 85,000 কোটি টাকা জব্দ আছে, মানে তাদের কাছে আছে। আর এদিকে যদি বলি যে শুধুমাত্র জনতা ব্যাংকের কাছেই মাত্র 3 জন গ্রাহকের কাছে 40,000 কোটি টাকা আছে। তো তাদের কাছে এত টাকা, এবং দেখা যাচ্ছে যে এত টাকা কেন থাকলো, আর এই ব্যাপারে আপনার কি বলার আছে? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের পুরো ব্যাংকিং সিস্টেমটাই একটা হ্যাপোজার্ড সিচুয়েশনে ফেলে রেখেছে। এখন এটার পিছনের যে কারণগুলি, আপনি যদি সেই কারণগুলি আইডেন্টিফাই না করেন এবং পরে যদি আপনি সলিউশনে যান, সেটা কিন্তু টেকসই হবে না, রিপিটেশন হবে। এখনকার আমাদের যে গভর্নমেন্ট ব্যাংকের যে অবস্থা, ধরেন ইন টোটাল আমরা যেটা দেখছি যে আপনাদের রিপোর্ট থেকেই আসা 1,49,000 কোটি টাকা
এই নন পারফর্মিং লোন, এবং সেখানে দেখাচ্ছে জনতা ব্যাংকেরই আপনার প্রায় 76%, এবং অন্য রূপালী এবং অগ্রণী সেখানে আছে 40-44%। এখন এই যে ব্যাংকের এই সিচুয়েশন যেটা বললেন, তিনজন গ্রাহকের কাছে আছে হলো 40,000 কোটি টাকা, আর 120 জনের কাছে আছে প্রায় 85 বা 86 হাজার কোটি টাকা। তাহলে এই যে সিচুয়েশন, তাহলে সিঙ্গেল বড়োয়ার এক্সপোজার যে সেটা কোথায় ছিল? তারপরে ব্যাংকের যে এডি রেশিও বা এসএলআর বা সিএরআর, এগুলি কি এই আপনার যে এফআইডি, কারণ এফআইডি এবং বাংলাদেশ ব্যাংক এরা কি এই জিনিসগুলি দেখেনি? এখন প্রবলেম হলো যখনই এই গভর্নমেন্ট ব্যাংকগুলি হয়, গভর্নমেন্ট ব্যাংকগুলিকে লুট করার জন্য এই এফআইডিটা ক্রিয়েট হয়েছে। এবং এই এফআইডিটা ক্রিয়েট হওয়ার পরে যেটা হয়েছে আপনি দেখবেন যে আমাদের যে প্রেসিডেন্ট অর্ডার 1972 এর অ্যাক্ট 26-এ ওখানে বলা আছে যে 6 জন ডাইরেক্টর এবং একজন ম্যানেজিং ডাইরেক্টর, এবং এই 6 জন ডাইরেক্টর কারা হবে? যাদের ব্যাংকিং ব্যাকগ্রাউন্ড থাকবে বা ইকোনমি ব্যাকগ্রাউন্ড থাকবে বা লিগেল ব্যাকগ্রাউন্ড থাকবে, এবং একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে। বাট সাথে সাথে অ্যাকাউন্টেবিলিটিরও কথা বলা আছে, কিন্তু আপনি আজ পর্যন্ত দেখছেন কোনো ডাইরেক্টরকে অ্যাকাউন্টেবল করা হয়েছে? এই যাদের কারণে এটা লুট করা হয়েছে তাদের কাউকে অ্যাকাউন্টেবল করা হয়েছে? আমার ব্যক্তিগতভাবে আমি কিছু কেসেস যেগুলি সুপ্রিম কোর্টে আমি কন্ডাক্ট করেছি, এবং সেখানে যখন এই বোর্ড মিটিং হয়, এখানে যেটা দেখা যায় যারা কারেন্ট ব্যুরোক্রেটস তাদের থেকে কিছু আসে, যারা রিটায়ার্ড ব্যুরোক্রেটস তাদের থেকে, আর গভর্নমেন্টের যাদের মানে পছন্দের লোকজন লুট করার জন্য সহযোগিতা করবে এদেরকে দেয়। তাহলে এই যে এরা তখন এই কয়েকটা কেসের তাদের যে স্টেটমেন্ট আমি দেখলাম, সেই স্টেটমেন্টে তারা বলে যে তারা কিছুই জানে না, তাদের কাছে যে বোর্ড মিটিং এ যে রেজলিউশন হয়েছে সেই এজেন্ডা আগে থেকে বলা ছিল না, বা এজেন্ডা আগে থেকে দেওয়া ছিল না, ম্যানেজিং ডাইরেক্টরই তার মতো করে নিয়েছে। তাহলে যদি এই বোর্ড ডাইরেক্টরস যাদেরকে দিচ্ছেন তাদের যদি ওই নলেজ না থাকে, এফিসিয়েন্সি না থাকে, তাদের যদি অ্যাকাউন্টেবিলিটি না থাকে, আপনি যতই ব্যাংকের আপনি ক্যাপিটাল রিইনজেকশন করতে থাকেন, কারণ এই যে আপনি রিসেন্টলি দেখেছেন যে এই ক্যাপিটাল রিইনজেকশন চাচ্ছে এই প্রায় কত 25,000 কোটি টাকা, এবং আমরা দেখছি 2017-এর পর থেকে কিন্তু প্রতি বছর 2,000 কোটি টাকা করে ইনজেক্ট করা হচ্ছে। তাহলে এই যে 2,000 কোটি টাকা করে ইনজেক্ট করা হচ্ছে, এটা কাদের টাকা? এইটা তো এই ট্যাক্স পেয়ারদের টাকা। তো আপনার টাকা আপনি দিচ্ছেন এক জায়গায়, সেখান থেকে লুট হচ্ছে স্ট্রেট ওয়ে। এবং এই জিনিসটা ধরেন এই যে দুটো রেগুলেটর কেন থাকবে? পৃথিবীর কোথাও কি দুটো রেগুলেটর থাকে? তাহলে বাংলাদেশ ব্যাংক তাহলে শুধু প্রাইভেট ব্যাংক মনিটর করবে? এটা তো হতে পারে না। একটা রেগুলেটর হতে হবে এবং সমস্ত ইনফরমেশন পাবলিক ডোমেইনে থাকতে হবে। টাইম টু টাইম আপনার এডি রেশিও, ধরেন আপনার 1 টাকা আছে, কিভাবে আপনার 2 টাকা লোন আপনি দেন? তাহলে আপনার ডিপোজিট 1 টাকা থাকলে 2 টাকা লোন হয় কিভাবে? আমরা রিসেন্টলি দেখেছি প্রাইভেট ব্যাংকগুলিরও কিন্তু একই, ওই যে 5টা মার্জার করতেছে, আপনার 1,50,000 কোটি টাকা তার অ্যারাউন্ড ডিপোজিট, 2 লাখ কোটি টাকা তার লোন। তাহলে এডি রেশিও যেখানে আপনার কত 87% মেনটেন করার কথা, তাহলে এই যে এত বেশি হলো কিভাবে? তাহলে এগুলি যারা রেগুলেটর তাদেরকে তো আপনার অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে হবে। তাহলে টোটাল যে স্টেক হোল্ডার্স যারা ছিল এখানে প্রত্যেককে আপনাকে অ্যাকাউন্টেবিলিটির ভিতরে আনতে হবে, এবং একটা প্রপার ইকোসিস্টেম ডেভেলপ করতে হবে। যেই ইকোসিস্টেমে ধরেন টোটাল সবারই যখন অ্যাকাউন্টেবিলিটি থাকবে, এবং প্রত্যেকটা স্টেক হোল্ডার যখন বুঝবে যে তার রেসপন্সিবিলিটি কি এবং সেইটার জন্য সে অ্যাকাউন্টেবিলিটি হবে। এবং আমরা সবসময় দেখি যেটা গভর্নেন্স, আপনার এই যে কর্পোরেট গভর্নেন্স 2018 আমাদের যেটা আছে, এবং এই গভর্নেন্সটা প্রপারলি যে বোর্ড অ্যান্ড ম্যানেজমেন্টের যে সেপারেশন, এটা বারবার বলার পরেও কিন্তু সেটা হচ্ছে না। কারণ আপনি দেখেন এখানকার এই ব্যাংকগুলিতেই প্রায় কত আপনার 48,000 কেসেস নাকি আপনার এই কর্পোরেট কেসেস পেন্ডিং। তার মানে হলো কি, এখানে আপনি দেখবেন যে ভালো মানের লয়ার অ্যাপয়েন্টমেন্ট হয় না, এবং জনাব মাসুম, ভালো লয়ার্সরা আসতে চায় না। জি জনাব মাসুম, আপনি যেমনটা বলছিলেন যে দেখা যাচ্ছে অ্যাকাউন্টেবিলিটি সেভাবে থাকে না। তো এই যে 120 জন যে খেলাপির কাছে 85,000 কোটি টাকা খেলাপি আছে, তো তারা আসলে দেশের বাইরে ম্যাক্সিমাম, তো তাদের কাছ থেকে আসলে কিভাবে সেই টাকাগুলো আদায় করা যেতে পারে? এখন আসলে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? এখানে ধরেন আপনি যাদের কাছে টাকা দিয়েছেন, যারা টাকা নিয়েছে, এই যারা দিল তাদেরকে ধরবেন না? তার কোনো মানে কি বলে কোনো এই
কি বলে মর্গেজ প্রপার্টি দেওয়া ছিল না। এখন যে মর্গেজ প্রপার্টি যেটা সিকিউরিটি দেওয়া ছিল সেটা আইদার হয়তো বা দেখা যাবে যে খাস জমি দিয়ে রাখছে, অথবা যেই জমি তার পজেশনে নাই, অথবা ওভার ভ্যালুয়েশন করা হয়েছে। তাহলে এই যে যারা এই কাজগুলি করলো তাদেরকে তো ধরতে হবে। এবং আমরা কিছুদিন আগেও দেখলাম যে পেপারে আপনার যে প্রায় 40,000 কোটি টাকার মতো প্রপার্টি অ্যাসেট আইডেন্টিফাই করা হয়েছে, কিন্তু তাদের নাম সিএসি আবার ডিসক্লোজ করছে না। এখন এই মানি লন্ডারিং যখন হবে তখন তো একটা ডিফারেন্ট প্রসেস, এবং সেই টাকাগুলি তো অলরেডি মানি লন্ডারিং হয়েছে, এটা আমরা সকলেই জানি। কিন্তু এই টাকা তো আসছে না। আমাদের কি প্রিভিয়াস কোনো এক্সাম্পল আছে? আমরা অনেক তাহলে এখানে আমাদের আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত যাতে এই ধরনের টাকা খেলাপিদের হাতে নাই যায়, মানে বিচার বিশ্লেষণ করে যাতে টাকা ঋণ দেওয়া হয়, এই ব্যাপারে এখন আসলে কি কি পরামর্শ আপনার আছে? এখন যারা প্রিভিয়াসলি এই কাজগুলি করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক আপনাকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে হবে, তাহলে এটা রিপিটেশন হবে না। কারণ আপনার আইন দিয়ে তো আপনি সবকিছু করতে পারবেন না, এবং আইনেরও দেখা যাচ্ছে যে বহু যেটা চেঞ্জেস করে করে অ্যামেন্ড করে করে, যেমন ধরেন ব্যাংক কোম্পানিজ অ্যাক্টকে কতবার চেঞ্জ করা হয়েছে। আমাদের 5 গগো এটা প্রায় দেখা গিয়েছে যে ডিফল্টার ডেফিনেশন চেঞ্জ করে একটা 12 মান্থ পর্যন্ত নিয়ে গিয়েছিল, এখন তো আবার সেটাকে 3 মান্থসে নিয়ে আসছে আপনার সাবি স্ট্যান্ডার্ডে। তাহলে আইন যেভাবে এই যে নতুন করে বাংলাদেশ ব্যাংকের যে অর্ডার 1972, এটা রাইটলি বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে অ্যামেন্ড করতে যাচ্ছে যে বাংলাদেশ ব্যাংককে আপনার সুপিরিয়র বানানোর জন্য তাদের অ্যাপয়েন্টমেন্ট প্রসেস এবং তাদের যে পাওয়ার বা ফাংশনস এইটাকে রিডিফাইন করার জন্য নতুন অর্ডিন্যান্স করতেছে, এটা ঠিক আছে। সাথে ব্যাংক কোম্পানিজ অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট করবে, সেটাও ঠিক আছে। কিন্তু আপনাকে এই এফআইডি, যেমন ওই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এফআইডি একটা সেপারেট রেগুলেটরি বডি, এবং বাংলাদেশ ব্যাংক একটা রেগুলেটরি বডি, এবং গভর্নমেন্ট ব্যাংকে অল আপনার কি বলে ওই গভর্নমেন্ট ব্যুরোক্রেটস দিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট দিবেন এবং তারাই ব্যাংক রান করবে। জনাব মাসুম, অনেক তো আইন আছে, আইন কি শুধু জনাব মাসুম অনেক তো আইন আছে, আইন কি আইনের জায়গায় থাকছে নাকি প্রয়োগ করা হচ্ছে? আরেকটা ব্যাপারে বলতে চাই, বাংলাদেশ ব্যাংক বলছে রাষ্ট্রায়ত্ত এই দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার কথা বলছে, তো এটা আসলে অর্থনীতিতে কিভাবে প্রভাব ফেলবে, আর এখন আসলে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, এই সিদ্ধান্তের ব্যাপারে আপনি কি বলবেন? হ্যাঁ, একীভূত ছাড়া তো কোনো অপশন আমাদের হাতে নাই, কিন্তু একীভূত তো আমরা আগেও করেছি, বিডিবিএল করা হয়েছে। বিডিবিএল তো আপনি জানেন যে আপনার ওই যে শিল্প ঋণ এবং শিল্প উন্নয়ন বা ক্রেডিট ছিল, যে দুটো ব্যাংকে আমরা মার্জ করে আমরা বিডিবিএল করলাম। এখন তো বিডিবিএল গত বছর শুনলাম যে সোনালী ব্যাংকের সাথে মার্জ করার জন্য, আবার কৃষি ব্যাংক এবং কৃষি উন্নয়ন ব্যাংক সেটাও মার্জ করার কথা। এখন আপনি শুধু মার্জই করতে থাকবেন আর ট্যাক্স পেয়ারদের টাকা ইনজেক্ট করবেন, এবং যারা এটার জন্য লায়াবল তাদেরকে কোনো অ্যাকাউন্টেবিলিটির ভিতরে আনবেন না, তাহলে তো আপনার এটা রিপিটেশন চলতেই থাকবে। তাহলে এখন যেটা করতে হবে, আমাদের নতুন কোনো সৃষ্টির কিছু নাই। ডেভেলপড কান্ট্রিতে অলরেডি অল রুলস সেট আপ, এবং ডেভেলপড কান্ট্রিতে হেলদি ইকোনমিতে যেভাবে ব্যাংক রান করে, আমাদেরকে সেম ওয়েতে যদি আমরা রান করি, তাহলেই দেখা যাবে যে আমাদের এই ধরনের নন পারফর্মিং লোন এই 44% অন এন অ্যাভারেজ আমাদের গভর্নমেন্ট ব্যাংকগুলিতে হয়ে যাবে। এইটা হওয়ার কথা না, এটা আপনার 1%-এর নিচে হবে বা 2%-এর নিচে হবে। এটা বেশি হয় কিভাবে? এটা অনলি বিকজ আমরা অ্যাসিস্ট করছি যারা এই ধরনের কাজগুলি করতেছে তাদেরকে বারবার করার জন্য, এবং জি আমাদের কিন্তু এটা প্রতিহত করতে হবে বাংলাদেশের অর্থনীতির কথা চিন্তা করে, কারণ এই যে অর্থনীতি টাকা পয়সা সেটা কিন্তু আমাদের বাংলাদেশিদের, সেটা যাতে কারো হাতে আসলে আটকে না থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময়ের বাণিজ্যে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি নিয়ে, আর এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ব্যারিস্টার এম মাসুম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর স্বল্প পরিসরে আমদানি পণ্য খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। সবশেষ পরিস্থিতি জানাতে ৯ নম্বর গেটে আছেন রিপোর্টার MS আরিফিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরিফিন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরে কিন্তু খুবই স্বল্প মাত্রায় পণ্য খালাস প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে, এবং আমাদেরকে এখানে যে আমদানিকারকরা রয়েছেন এবং যারা C&F এজেন্ট রয়েছেন তারা সকাল থেকেই আমরা দেখেছি যে তারা এখানে অপেক্ষা করছেন, এবং তারা সকাল থেকেই তারা তাদের কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করছেন, এমনটাই দেখেছি আমরা। এবং তারা বলছেন যে গতকাল বিকেল 3টে থেকে সন্ধ্যা নাগাদ 3টি পণ্যের চালান আসলে ডেলিভারি দেওয়া হয়েছে আমদানিকারকদের হাতে, যদিও আজ
আজকে সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের পণ্যের খালাস প্রক্রিয়া আমরা দেখতে পাইনি। এখানকার অবস্থানরত যারা আমদানিকারক রয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী কিংবা C&F এজেন্ট যারা রয়েছেন, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা সকাল থেকেই তাদের কাগজপত্র ঠিকঠাক করছেন। কর্তৃপক্ষের কাছ থেকে বলা হয়েছে যে পণ্যের খালাস প্রক্রিয়া শুরু হবে, কিন্তু তারা অপেক্ষার পরেও কিন্তু এখন পর্যন্ত তারা তাদের পণ্য হাতে পাচ্ছেন না। তারা যেমনটি জানাচ্ছেন যে কেউ রয়েছেন এখানে যারা এসেছেন, তারা যাদের পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা বিমা দাবির যে প্রক্রিয়াটি সেটার জন্য এসেছেন। কেউ তারা বলছেন যে বিমা যে থার্ড পার্টির মাধ্যমে যে সার্ভে প্রক্রিয়াটি করা হয়, সেই প্রক্রিয়ার জন্য কিন্তু ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যে কারণে বিমা দাবির জন্য যে প্রক্রিয়া রয়েছে সেটাতেও কিন্তু এক ধরনের দীর্ঘসূত্রিতা তৈরি হয়েছে। তো আমরা যতটুকু জানি এখন পর্যন্ত ব্যবসায়ীদের পক্ষ থেকে যেটুকু জানানো হয়েছে যে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 12,000 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে গার্মেন্টস পণ্যের ক্ষতির পরিমাণ 23 কোটি এবং সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে ওষুধ শিল্পের ব্যবসায়ীরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে প্রায় 200 কোটি টাকার পণ্যের কাঁচামালের ক্ষয়ক্ষতি তাদের হয়েছে। এছাড়া চামড়া শিল্পের প্রায় 10 লাখ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে কিন্তু গতকালকেই বাংলাদেশ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তো সকাল থেকে এখানে আমদানিকারক থেকে C&F এজেন্টরা যারা এসেছেন, তারা বলছেন যে গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত 3টি পণ্যের খালাস আসলে করা হয়েছে। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। দু একজন কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে স্বল্প পরিসরে আসলে 9 নম্বর গেট দিয়ে আজকে কিছু পণ্যের খালাস তৈরি করা হবে এবং যে পণ্যগুলো আসলে অগ্নিকাণ্ডের পরবর্তীতে আসলে বিমানবন্দরে এসে স্থানান্তরিত হয়েছে বিভিন্ন কার্গের মাধ্যমে, এবং সেগুলোই কিন্তু নতুন করে রপ্তানিকারকদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এবং এর আগে যে সকল পণ্য নষ্ট হয়েছে সে সকল পণ্য আসলে কি প্রক্রিয়ায় পরবর্তীতে ক্রেতাদের হাতে দেওয়া হবে কিংবা রপ্তানিকারকদের হাতে দেওয়া হবে, সেটার কিন্তু এখন পর্যন্ত তারা আমাদেরকে সঠিক তথ্য জানাতে পারেনি। কিন্তু তারা বলছেন যে কাস্টম কর্তৃপক্ষ ভেতরে সমন্বয়ভাবে কাজ করার চেষ্টা করছে যেন ব্যবসায়ীদের ক্ষতিটি আসলে দ্রুত কাটিয়ে ওঠা যায়। সেজন্যই কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সমন্বিতভাবে কাজ করছেন বলেই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো বিমানবন্দর থেকে 9 নম্বর গেট থেকে আমার কাছে পণ্য খালাস প্রক্রিয়ার সবশেষ খবরাখবর ছিল আমার কাছে। শাহজালাল বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী MS আরিফিন। এবার বন্দর বাণিজ্যের খবর। চলতি বছর চীনের কাছ থেকে 2টি জাহাজ পাচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। এর মধ্যে বাংলার প্রগতি নামে প্রথম জাহাজটি 23 অক্টোবর এবং বাংলার নবযাত্রা নামে দ্বিতীয় জাহাজটি বহরে যুক্ত হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। জাহাজ বুঝে পাওয়ার আগেই 22 কোটি টাকায় 3 মাসের জন্য ভাড়া হয়ে গেছে বাংলার প্রগতি। সাখাওয়াত টিপুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের কেনা বাংলার প্রগতি জাহাজের ট্রায়াল চলছে চীনের জিনজিয়াং প্রদেশের বিখ্যাত জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান নানায়াংয়ের ইয়ার্ডে। 20 অক্টোবর লন্ডনে বিএসসির কাছে বাই পেপার হস্তান্তর হলো। সব আনুষ্ঠানিকতা শেষে 23 অক্টোবর জাহাজটি বুঝে পাওয়ার দিনে প্রতিদিন 20,000 মার্কিন ডলার হিসেবে ভাড়ায় নিযুক্ত হবে। একইভাবে ডিসেম্বরের 5 তারিখের মধ্যে কার্গো পণ্য ভাড়ায় নেমে যাবে বাংলার নবযাত্রা নামের অপর জাহাজটি। সেকেন্ড জাহাজটা ডেলিভারি ডেট এখন পর্যন্ত যেটা আছে ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে যখনই আমাদের ডেলিভারি করবে তার 1-2 দিনের মধ্যে এটাও বাণিজ্যিক ডিপ্লয়মেন্টে চলে যাবে। এক সময় বিএসসির বহরে 38টি জাহাজ থাকলো, বর্তমানে আছে মাত্র 5টি। এই দুটি যুক্ত হলে সংখ্যা বেড়ে দাঁড়াবে 60টি। তবে এর কোনোটি পণ্য নিয়ে বাংলাদেশের জলসীমা কিংবা চট্টগ্রাম বন্দরে আসছে না। ইনওয়ার্ড কার্গোর ক্যালকুলেশন অ্যানালাইসিস দরকার এবং অ্যাজ পার পারপাস আমাদের শিপগুলোকে তৈরি করা উচিত এবং রুট এবং এই জিনিসটা ফিক্স করা উচিত। প্রথমবারের মতো নিজেদের টাকায় নতুন কেনা 199 মিটার দীর্ঘ, 33 মিটার প্রস্থ এবং 18 মিটার গভীরতার বাংলার প্রগতি ও বাংলার নবযাত্রা 65,000 মেট্রিক টন পণ্য বহনে সক্ষম। ডিজাইনটা তার বাও এবং তার ব্রিজ ডিজাইন যেটা অ্যারোডাইনামিক ডিজাইন অনুযায়ী করা হয়েছে, এতে যে স্পিড এবং ফিউল এফিসিয়েন্সি দুটাতে উপকার হবে। জাহাজ দুটি কিনতে বিএসসির ব্যয় হয়েছে 935 কোটি টাকা। 935 কোটি টাকায় চীন থেকে কেনা এ দুটি বাল্ক ক্যারিয়ার 20 বছর নিরবিচ্ছিন্ন সেবা দিতে পারবে। আর প্রতি বছর এ দুটি বাল্ক ক্যারিয়ার ভাড়া দিয়ে 200 কোটি টাকা লাভের আশা করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কমল দে, সময় সংবাদ,
চট্টগ্রাম। হিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন ভারতে যাতায়াত করেন শত শত মানুষ। তবে এসব কার্যক্রম চালাতে হয় জরাজীর্ণ এক ভবনে। ছাদের পলেস্তারা খসে পড়ে ও দেয়াল ভেঙে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন যাত্রীরা। হিলি থেকে শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন 2 থেকে 300 যাত্রী ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াত করেন। এদের অধিকাংশেরই উদ্দেশ্য চিকিৎসা অথবা ব্যবসা। কিন্তু দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক এই যোগাযোগের অন্যতম প্রবেশপথের ইমিগ্রেশন কার্যক্রম চলছে ঝুঁকিপূর্ণ ভবনে। ইমিগ্রেশন ভবনের দেয়ালে দেয়ালে ধরেছে ফাটল, খসে পড়ছে ছাদের পলেস্তরা। বিকল্প না থাকায় ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মকর্তা কর্মচারীরা। ঝুঁকিমুক্ত নয় সাধারণ যাত্রীও। এই যে বিল্ডিং এর এরকম অবস্থায় বাচ্চা কাচ্চা খেলাধুলো করছে, কখন কোন বিপদ ঘটে যায় বলা যাচ্ছে না। বৃষ্টি হয়েছে যেহেতু আরো বেশি ভয় লাগছে। ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছি, বাচ্চারা এখানে খেলাধুলা করতে চায়, কিন্তু আমরা তাদেরকে নিয়ে তো একটু ব্যতিব্যস্ত হয়ে আছি। কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করছি যত তাড়াতাড়ি সম্ভব এই বিল্ডিংটা মেরামত করার জন্য। ইমিগ্রেশন ভবনের ভঙ্গুর অবস্থার কথা স্বীকার করে এটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। আমাদের দিনাজপুর জেলার পুলিশ সুপার মহোদয়ের মাধ্যমে আমরা অলরেডি এই বিল্ডিং মেরামতের জন্য উপজেলা এলজিডি ইঞ্জিনিয়ারের মাধ্যমে প্ল্যান করে পুলিশ হেডকোয়ার্টারে পাঠিয়েছি। আশা করতেছি খুব দ্রুতই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে এটা একটা নতুন ভবন নির্মাণ হবে। অবকাঠামোগত সংকটে হিল ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রমে বাড়ছে দুর্ভোগ। দ্রুত সমাধান করা না হলে আন্তর্জাতিক যাত্রী সেবায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করেন সেবাগ্রহীতারা। সময় সংবাদ, হিলি, দিনাজপুর। পুঁজিবাজারের খবর। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে দেশের প্রধান পুঁজিবাজারের লেনদেন। এই মুহূর্তে নিয়ে যাচ্ছি ডিএসই ওয়েবসাইটে। গত কার্যদিবসে দেখেছিলাম যে প্রধান সূচক কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল, সেটি বেড়েছিল প্রায় 67 পয়েন্ট বেড়েছিল, কিন্তু লেনদেন কিন্তু হয়েছিল 400 কোটির নিচে। আজকে দেখতে পাচ্ছি গত কার্যদিবস যেভাবে সে এসেছিল সেভাবেই কিন্তু 3টি সূচকই ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। প্রধান সূচক 43 পয়েন্ট বেড়ে এখন অবস্থান করছে 5155 পয়েন্টে। সূর্যের সূচক সেটিও কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। বাছাইকৃত সূচক DS30 সেটিও কিন্তু এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। ঢাকা পুঁজিবাজারে এখন পর্যন্ত লেনদেন হয়েছে 154 কোটি টাকার ওপরে। যে কোম্পানিগুলো লেনদেন করেছে তার মধ্যে 280টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 50টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং 57টি কোম্পানির দাম এখন পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় রয়েছে। যে কোম্পানিগুলো এখন লেনদেন করছে তার মধ্যে শীর্ষ 20-এ কোন কোম্পানিগুলো রয়েছে এবং কার অবস্থান কোথায় এটি আমরা দেখে নেব। প্রথমেই কিন্তু রয়েছে ডোমিনেজ স্টিলস, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 22 টাকা 90 পয়সায়। গত কার্যদিবসে সর্বশেষের একটি শেয়ারের দাম ছিল 23 টাকা, অর্থাৎ আজকে কিন্তু 10 পয়সা দাম কমেছে। তারপরেও কিন্তু এটি এখন পর্যন্ত শীর্ষস্থানে রয়েছে এবং শেয়ার বাজারে এটি এখন পর্যন্ত 7.5 কোটি টাকার লেনদেন করেছে। দ্বিতীয় অবস্থানে কিন্তু রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 43 টাকায়। গত কার্যদিবসে সর্বশেষের একটি শেয়ারের দাম ছিল 42 টাকা 90 পয়সা, এটিরও কিন্তু এখন 10 পয়সা দাম কমেছে। তারপরে কিন্তু শেয়ার বাজারে এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে। তৃতীয় অবস্থানে কিন্তু রয়েছে জেনারেশন, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 25 টাকা 10 পয়সায়। গত কার্যদিবসের একটি শেয়ারের সর্বশেষ দাম ছিল 23 টাকা 10 পয়সা। চতুর্থ অবস্থানে রয়েছে সোনালী পেপার, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 264 টাকা 70 পয়সা। তো ঢাকা পুঁজিবাজারে দেখছি যে শীর্ষ 20-এ এখন পর্যন্ত যে কোম্পানিগুলো রয়েছে তাদের প্রায় সবার অবস্থানই কিন্তু দেখা যাচ্ছে গত কার্যদিবসের থেকে কম টাকা শেয়ার বিক্রি হচ্ছে। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে এই ছিল আমার কাছে লেটেস্ট আপডেট। রংপুর দেশের উত্তরাঞ্চলের এক ঐতিহ্যবাহী জনপদ। কখনো কৃষিভিত্তিক অর্থনীতি, কখনো বা নিপুণ কারুশিল্প, সবকিছুতেই এই অঞ্চলের মানুষের সৃজনশীলতা নজর কাড়ে। এবার সেই সৃজনশীলতা পেরিয়ে গেছে দেশের গণ্ডি, পৌঁছে গেছে বিশ্ব দরবারে। এখানকার উদ্যোক্তাদের তৈরি নানা ধরনের পণ্য রফতানি হচ্ছে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের নানা দেশে। গবেষকদের মতে যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে তৃণমূলের অসংখ্য উদ্যোক্তা। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলামের সাথে রিপোর্ট। পাট, বাঁশ, কচুরিপানা দিয়ে তৈরি হচ্ছে বাসনপত্র, হাতে বোনা ব্যাগ ও গৃহসজ্জার সামগ্রী। স্থানীয় কাঁচামাল ব্যবহার করে পরিবেশবান্ধব এসব পণ্য রফতানি হচ্ছে ইউরোপ, মধ্যপ্রাচ্য, এমনকি আমেরিকার বাজারেও। আর বিশ্বমানের এসব পণ্যের উৎপাদক রংপুরের প্রান্তিক উদ্যোক্তারা। সরকারি নানা প্রশিক্ষণ, এনজিও সহযোগিতা এবং ডিজিটাল মার্কেটিং ব্যবস্থার ফলে রংপুরের উদ্যোক্তারা পাচ্ছেন আন্তর্জাতিক অর্ডার। ফলে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে মেড ইন রংপুর খ্যাত পণ্য। হোগলা,
কচুরিপানা, পাট, জলপাতা, ব্যানানা ফাইবার এগুলো দিয়ে তৈরি হয়। ইউরোপ কান্ট্রিতে ম্যাক্সিমাম যায়। আমরা যে জায়গা থাকি যখন যে প্রোডাক্টের অর্ডার আছে আমি কিন্তু সেই জায়গাতে সেই রকম প্রোডাক্ট আমরা চাহিদা মতো দেই। উদ্যোক্তা, কারিগর আর স্থানীয় সম্পদের সম্মিলনে গড়ে ওঠা এই শিল্প আজ বদলে দিচ্ছে রংপুরের অর্থনীতি। কর্মসংস্থানের সুযোগ হয়েছে হাজারো শ্রমিকের। রান্না সেটটা আমরা দিনে 4টাও তুলতে পারি, 5টাও তুলতে পারি। বিভিন্ন ধরনের যে প্রোডাক্টগুলো হয় সেগুলো আমরা সব এখানে তৈরি করি। পাপোশ আমরা 5টা তুলতে পারি দিনে, 5টায় 300 আসে। গবেষকদের মতে দেশের অর্থনীতিতে অবদান রাখা এমন উদ্যোক্তাদের প্রয়োজন যথাযথ পৃষ্ঠপোষকতা। আমাদের রাজধানীমুখী যে অর্থনীতি, সেই অর্থনীতিকে আমাদের গ্রাম পর্যায়ে ছড়িয়ে দেওয়া সম্ভব এবং একই সাথে এর মধ্যে দিয়ে নানা রকম সেবা এবং পণ্য কিন্তু আসলে নিশ্চিত করা সম্ভব। এরই মধ্যে রংপুরের শতরঞ্জি স্বীকৃতি পেয়েছে জিআই পণ্য হিসেবে। স্থানীয় কাঁচামাল আর উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে রংপুরের তৈরি হস্তশিল্প বিশ্ব বাজারে যে পরিচিতি পেয়েছে তা শুধু দেশের জন্য গর্বের নয়, একই সাথে রপ্তানির যে সম্ভাবনা তৈরি হয়েছে তা আগামীর উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণাও বটে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে 3টি ইউনিটে। উৎপাদন বন্ধ হয় বিদ্যুৎ সরবরাহে ঘাটতির শঙ্কা দেখা দিয়েছে। বিস্তারিত জানাতে সহকর্মী গোলাম নবী দুলাল রয়েছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে, সরাসরি যাচ্ছে তার কাছে। দুলাল, বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিট কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার সকাল 7টায় 1 নম্বর ইউনিটটি যেটি চলমান ছিল সেটি টিউব ফেটে যাওয়ার কারণে সেটি বন্ধ করার পর মধ্য দিয়ে 3টি ইউনিটই কিন্তু এখন বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। এই তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক আমাদের যেটি জানিয়েছেন যে 3টি ইউনিট 525 মেগাওয়াট, এই 3টি ইউনিটে বন্ধ থাকার কারণে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না এবং বিদ্যুৎ উৎপাদন না হওয়ার কারণে জাতীয় গ্রিডে কিন্তু সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তবে তিনি যেটা জানিয়েছেন যে মেরামতের কাজ চলছে, আগামী 7 দিনের মধ্যে সম্ভবত 1 নম্বর ইউনিটটি 125 মেগাওয়াট সম্পূর্ণ ইউনিটটি চালু করার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে এই বিদ্যুৎ উৎপাদন বন্ধ হওয়ার কারণে বিশেষ করে রংপুর বিভাগের 8টি জেলায় লোডশেডিং এর কবলে পড়েছেন। বিশেষ করে এর প্রভাব পড়েছে কল কারখানা এবং শিল্প যারা মালিক রয়েছেন তারা যেটা বলছেন যে এই বিদ্যুৎ না থাকার কারণে ঘন্টায় ঘন্টায় বিদ্যুৎ আসে এবং যাওয়া আসার কারণে কিন্তু প্রচন্ড সমস্যা হচ্ছে এবং এই সমস্যার কারণে তারা বলছেন যে ব্যবসা বাণিজ্যের অনেক ক্ষতি হচ্ছে। তবে প্রধান প্রকৌশলী জনাব আবু বকর সিদ্দিক যেটি তার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানিয়েছেন যে বৃহস্পতিবার অর্থাৎ 3 নম্বর ইউনিটটি 275 মেগাওয়াট, এই ইউনিটটি আপনার বৃহস্পতিবারে আপনার বন্ধ হয়ে গেছে। এখানকার যেটা টানেল সেটিকে বাস্ট হওয়ার কারণে আপনার এটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং 2 নম্বর যে ইউনিটটি সেটি হচ্ছে 2020 সালে কিন্তু আপনার এটা বন্ধ ঘোষণা করা হচ্ছে, সেখান থেকে এগুলো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। তবে এই বিদ্যুৎ আপনার এই বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের জন্য পাশে যে কয়লা খনি রয়েছে এখানে কিন্তু পর্যাপ্ত কয়লা মজুত রয়েছে, সেটা কিন্তু ঘাটতি নেই। যেহেতু প্রধান প্রকৌশলী বলছেন যে যান্ত্রিক ত্রুটির কারণে 3টি ইউনিটই আপনার বন্ধ করা হয়েছে এবং বন্ধ করার কারণে আপনার বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। তবে তিনি বলছেন যে খুব শীঘ্রই তারা আপনার এটি মেরামত করে 1 নম্বর ইউনিটটি চালু করার জন্য তিনি আশ্বাস দিয়েছেন। তো আমার কাছ থেকে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে সর্বশেষ এই ছিল। দিনাজপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে যুক্ত ছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল। মৌসুমের শুরুতেই এবার ব্যাপক হারে আগাম আলু রোপণ শুরু করেছেন নীলফামারীর কিশোরগঞ্জের কৃষকরা। কম খরচে বেশি আলু উৎপাদনের লক্ষ্যে সব ধরনের সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। যেন অপেক্ষায় ছিলেন কৃষকরা, এবার আগাম ধান কাটা শুরু হওয়ার সুযোগ কাজে লাগাচ্ছেন নীলফামারীর কিশোরগঞ্জের কৃষকরা। জমি থেকে ধান উঠতেই আগাম আলু রোপণের জন্য প্রস্তুত করা হচ্ছে জমি। সার ও কীটনাশক ছিটানো, সারিবদ্ধভাবে লাইন সোজা করে বীজ আলু বসিয়ে 2 পাশে মাটি দিয়ে বেঁধে দেওয়া, রোলার দিয়ে সারিবদ্ধ মাটি চাপ দেওয়া সহ নানাবিধ পরিচর্যার কাজে ব্যস্ত কৃষকেরা।
সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে অক্টোবরের শেষ পর্যন্ত চলবে আগাম আলু রোপণের এই কর্মকাণ্ড। কৃষকেরা বলছেন শুরুতেই সার সংকট ও বর্তমানে বাজারে আলুর মূল্য কম থাকলেও আলু লাগাতেই হবে। আলুর দাম কম দেখিয়া বেতন আসবে বলে কাটতেছি, কিন্তু সারের সংকট খুব। আগাম আলু আছে বলি আমরা কাজ পাচ্ছি, আমরা ডেইলি দিন কাজ করতেছি। কিভাবে ফলন বাড়ানো ও উৎপাদন খরচ কমানো যায়, রাসায়নিক সারের বিকল্প হিসাবে কেঁচো সারের ব্যবহার বৃদ্ধি করা সহ নানাবিধ কারিগরি সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ, বলেছেন কৃষি কর্মকর্তা। কৃষি বিভাগ থেকে আমরা নিয়মিত পরামর্শ প্রদান করছি যেন সঠিকভাবে আলু চাষ করে কিভাবে খরচ কমিয়ে আনা যায় এবং সেই সাথে ফলন বাড়ানো যায়। প্রতি বছরের ন্যায় এবারেও নীলফামারীতে আগাম আলু চাষ হবে প্রায় ৮,০০০ হেক্টর জমিতে। তার মধ্যে শুধুমাত্র কিশোরগঞ্জেই চাষ হবে ৬,৬৬০ হেক্টর। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। সরকারিভাবে আলুর ক্রয় মূল্য ২২ টাকা ঠিক করা হলেও তা বাস্তবায়নে নেই কার্যকরী উদ্যোগ। এতে শুধু রংপুর বিভাগে এবার হিমায়িত আলুতে কৃষকের লোকসান হবে অন্তত ২,০০০ কোটি টাকা। যদিও সংশ্লিষ্টদের দাবি ন্যায্য দাম নিশ্চিতে মনিটরিং অব্যাহত রয়েছে। তারিকুল ইসলামের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। কৃষি বিভাগের তথ্য বলছে চলতি মৌসুমে রংপুর কৃষি অঞ্চলে ১,১৯,৭৩৯ হেক্টর জমিতে আলুর উৎপাদন হয়েছে ৩২,৩০,৬৮২ মেট্রিক টন। বিক্রির পরও বিভাগের ১১৬টি হিমাগারে আলুর মজুদ হয় ১১,০৯,৬৯২ মেট্রিক টন। মৌসুমের শেষে এসেও সেই আলুর মজুদ এখনও ৯,৩৬,২৮৩ মেট্রিক টন। প্রতি কেজি আলু উৎপাদনে বীজ, সার, কীটনাশক, সেচ সহ অন্যান্য হিসাব মিলিয়ে খরচ পড়েছে ২০ থেকে ২২ টাকা। সবশেষ হিমাগারে রাখতে প্রতি কেজি আলুতে উৎপাদন খরচ বাদেও যুক্ত হয়েছে আরও ৬০ টাকা। তবে বর্তমানে রংপুরের হিমাগারগুলোতে আলু বিক্রি হচ্ছে ৯ থেকে ৯.৫ টাকা কেজিতে। বলা চলে চলতি মৌসুমে শুধু রংপুর বিভাগে হিমায়িত আলুতে কৃষকদের লোকসান গুনতে হবে অন্তত ২,০০০ কোটি টাকা। আগামীতে আলু আবাদ করবো সে টাকাও নাই, খরচ করিয়ে আলু আবাদ করছি, এলে স্টোরের টাকাটাও মারছি। কৃষকদের লোকসানের কথা ভেবে সরকারিভাবে ২৭ আগস্ট হিমাগার থেকে আলুর দাম প্রতি কেজি ২২ টাকা নির্ধারণ করে দিলেও তা বাস্তবায়ন হয়নি। তবে ক্রেতা সংকটে সরকারি দর বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না দাবি কৃষি বিপণন অধিদপ্তরের। বাস্তবে বিক্রি কম হওয়ার কারণে আর সময় কম থাকার কারণে আর লোকজন এই ২২ টাকাটা পাচ্ছে না। কার্যকরী কোনো পদক্ষেপ নাই বিধায় সবাই আশঙ্কা করতেছে যে আলু স্টোর থেকে খালাস হবে না। সংকট সমাধানে পরিকল্পিত চাষের পাশাপাশি বিশ্ববাজারে দেশীয় আলুর চাহিদা তৈরিতে টেকসই পরিকল্পনা গ্রহণের তাগিদ সংশ্লিষ্টদের। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। অপরিশোধিত জ্বালানি তেলের দরপতনের সঙ্গে বিশ্ববাজারে বিটুমিনের দাম কমলেও ঊর্ধ্বমুখী রয়েছে অন্য শিল্পপণ্য কোবাল্ট, টিন ও অ্যালুমিনিয়ামের দাম। সড়কসহ টেকসই অবকাঠামো নির্মাণে প্রয়োজনীয় শিল্পপণ্য বিটুমিনের বিশ্ববাজার বর্তমানে নিম্নমুখী। মঙ্গলবার সকালে শিল্পপণ্যটি প্রতি মেট্রিক টন বেচাকেনা হয়েছে $448.75। এক মাসের ব্যবধানে দাম কমেছে 5.67%। বাজার বিশ্লেষণ বলছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমতির প্রভাবেই নিম্নমুখী হয়েছে এই শিল্পপণ্যের দাম। দাম কমেছে আরেক শিল্পপণ্য পলিইথিলিনেরও। এক মাসের ব্যবধানে 3.05% দাম কমে প্রতি মেট্রিক টন বিক্রি হচ্ছে $967.73। চাহিদা কমাই কারণ বলছেন বিশ্লেষকরা। এদিকে মাস ব্যবধানে প্রায় 28% দাম বেড়েছে কোবাল্টের। প্রতি টন এই শিল্পপণ্য বেচাকেনা হচ্ছে $44,180। ঊর্ধ্বমুখী রয়েছে টিনের দামও। এক মাসের ব্যবধানে 3.93% বেড়ে প্রতি মেট্রিক টন টিন বিক্রি হচ্ছে $35,037। এক মাসে 4.66% দাম বেড়ে আরেক শিল্পপণ্য অ্যালুমিনিয়াম প্রতি টন বিক্রি হচ্ছে $2,773.75। অন্তরা সেন, সময় সংবাদ। অস্ট্রেলিয়ার সিডনিতে ধীরে ধীরে বাড়ছে বাংলাদেশি রেস্টুরেন্ট, ফলে জনপ্রিয়তাও বাড়ছে বাংলা খাবারের। নতুন প্রজন্মের খাবারের পছন্দের ভিন্নতার বিষয়টি মাথায় রেখে আয়োজন করার পরামর্শ বাংলাদেশিদের। সিডনি থেকে ফিরে সানভীর রূপলের রিপোর্ট। অস্ট্রেলিয়ার সিডনিতে লেখম্মা এলাকাটি পরিচিত বাঙালি পাড়া হিসেবে। দোকান, রেস্তোরাঁতেও বাংলায় লেখা সাইনবোর্ড। যারা কাজ করেন তাদের অধিকাংশই বাংলাদেশি।
শুধু লেকম্মা নয়, বাংলাদেশ ছড়িয়ে আছে সিডনির বিভিন্ন এলাকায়। লেকম্মার মতো মিন্টুতেও বাংলাদেশিদের বসবাস বাড়ছে। এখানে আড্ডার কেন্দ্র এখন টুকিটাকি আর নবাব রেস্তোরাঁ ঘিরে। এই রেস্টুরেন্টের কথা আমরা বাংলাদেশ থেকে শুনে এসেছি। নবাব আমাদের এখানে খুব ভালো করছে, কারণ আমাদের মিন্টু কমিউনিটি এখানে অনেক বাঙালির অনেক লোকজন আসে আমাদের বিভিন্ন জায়গায় থেকে। ছুটির দিনে ভিড় জমে বেশ, এজন্য প্যাকেজ অফার, বাফেট বা ভিন্ন রকম আয়োজন করে রেস্তোরাঁগুলো। এসব দিনে কখনো আগেই খাবার বা বসার স্থান অর্ডার দিয়ে বুকিং রাখতে হয়। সকালে বিরিয়ানি খাওয়া হয়েছে, এখন মাছ ভাত, বেগুন ভর্তা। ইটস এ ভেরি নাইস কম্বিনেশন। অস্ট্রেলিয়াতে অনেক শিক্ষার্থী পড়ালেখা করতে যান। এসব রেস্তোরাঁয় বেশিরভাগই তাদেরকেই দেখা যায় পরিচালনা করতে। সবাই বাঙালি, বাংলায় কথা বলতে ভালো লাগে, প্লাস অলমোস্ট যত বাঙালি এখানে আছে সবাই এখানে ভিজিট করে। মালিকরা বলছেন ব্যবসার পাশাপাশি বাংলাদেশি খাবার ছড়িয়ে দিতে কাজ করছেন তারা। খাবারের মাধ্যমে এখানে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছেও তুলে ধরতে চান দেশকে। আমরা তো বাংলাদেশকে আসলে এখানে প্রমোট করতেছি। আসলে আমাদের মেইন থিম ছিল যে এখানে যারা অনেক বছর থেকে আছে, যারা বাংলাদেশকে মিস করতেছে, বাংলাদেশের কোয়ালিটি ফুডগুলো পাচ্ছে না, যে আমাদের উই হ্যাভ অ্যামেজিং শেফ and he is doing such a great job. সিডনিতে 50,000-এর বেশি বাংলাদেশির বসবাস। এখানে অন্তত 150 হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকান আছে। ধীরে ধীরে এই সংখ্যা বাড়ছে। প্রত্যেকটি রেস্টুরেন্ট এক একটি বাংলাদেশ, এবং এখানে আড্ডা যেমন জমে, তাদের বিভিন্ন অনুষ্ঠান যেমন হয়, তেমনি তারা যারা বাংলাদেশকে মিস করেন তারা এখানে এসে অন্তত কিছুটা তৃপ্তির ঢেকুর তোলেন। সানবীর রূপল, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। 21তম দিনে গড়ালেও কাটেনি যুক্তরাষ্ট্রের সরকারি অচল অবস্থা, বরং প্রতিনিধি পরিষদে পাশ হওয়া অর্থায়ন বিলটি টানা 11 বারের মতো প্রত্যাখ্যান করেছে সিনেট। সরকারি অচল অবস্থার কারণে শত শত কর্মী ছাঁটাই করছে মার্কিন পারমাণবিক সংস্থা। তহবিলের অভাবে ভয়াবহ অর্থ সংকটে যুক্তরাষ্ট্র সরকার, অচল হওয়ার পথে কেন্দ্রীয় সরকারের কার্যক্রম। এর মধ্যে টানা 11 বারের মতো প্রতিনিধি পরিষদে পাশ হওয়া অর্থায়ন বিল প্রত্যাখ্যান করেছে সিনেট। এদিকে সরকারি অচল অবস্থার প্রভাব পড়তে শুরু করেছে মার্কিন পারমাণবিক নিরাপত্তা সংস্থায়ও, যার অংশ হিসেবে কর্মী ছাঁটাই শুরু করেছে সংস্থাটি। মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রভান্ডার তদারকির দায়িত্বে থাকা ফেডারেল সংস্থা ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন সরকারি অচল অবস্থার কারণে অন্তত 1400 কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপ নিয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের অর্থনৈতিক অচল অবস্থার পাশাপাশি প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে মতানৈক্য চলমান রয়েছে। রিপাবলিকানরা বলছে স্বাস্থ্যসেবা ইস্যুটি বাজেট আলোচনার সঙ্গে যুক্ত করা যাবে না। অন্যদিকে ডেমোক্র্যাটরা চায় এমন একটি অর্থায়ন বিল পাশ হোক যেখানে স্বাস্থ্য বীমা হারানোর ঝুঁকিতে পড়তে হবে না। নাসরিন রুমি, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শীর্ষ ঋণ খেলাপির হাতে রাষ্ট্রায়ত্ত 6 ব্যাংকের 85,000 কোটি টাকা। 3 গ্রাহকের কাছে আছে 40,000 কোটি। রাষ্ট্রায়ত্ত ব্যাংক খাত একীভূত করার সুপারিশ। একদিন পরে শিপিং কর্পোরেশনে যুক্ত হচ্ছে চীনের তৈরি জাহাজ বাংলার প্রগতি। বুঝে পাওয়ার আগেই দৈনিক $20,000 ভাড়ার চুক্তি। ডিসেম্বরে আসবে বাংলার নবযাত্রা। এবং রংপুরের কৃষি ও কারুপণ্যে বাজিমাত। ডিজিটাল মার্কেটিংয়ে আসছে আন্তর্জাতিক অর্ডার, বাড়ছে কর্মসংস্থানের সুযোগ। বাজার সম্প্রসারণে সরকারি পৃষ্ঠপোষকতার তাগিদ। এই ছিল এই সময়ের বাণিজ্যে। সময় সংবাদের সঙ্গে থাকবে তাসনিম। ধন্যবাদ সাদিক। সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।